This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। 2026-এ খেলা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের রাজ্যে শাসক বারবার খেলা হবে বলে আজকে রাজনীতিটাকে একটা খেলার জায়গায় নিয়ে গিয়েছে। এও অস্বীকার করার কোনো জায়গা নেই। আসলে বৃহত্তর ক্ষেত্রে রাজনীতিটা একটা বড় সড়ো খেলা ছাড়া আর কিছুই না, এটা অনেকেই মনে করে। এবং এই খেলাটা করতে হয় এই কারণে, তাতে দর্শক অর্থাৎ সাধারণ জনগণকে আমোদিত করার জন্য নয়। শাসক দল, বিরোধী দল, বিভিন্ন বিরোধী, বড় মেজো সেজো, তারা তাদের জায়গাটাকে ধরে রাখার জন্য এই খেলাটা আবশ্যিক। কিন্তু খেলাটা কীরকম খেলা হবে? 2026-এর খেলাটা আগুন নিয়ে খেলা হবে না তো? এই প্রশ্নটা উঠছে। অনেকে বলছেন কোনো ভয় নেই, তার কারণ ভোটের অনেক দিন আগে যখন আগুন নিয়ে অর্থাৎ আগুন নিয়ে খেলার ভয় দেখানো হচ্ছে, আদৌ তাহলে আগুন নিয়ে খেলা হবে না। অনেকে বলছেন না, যেভাবে যে প্রবণতায় রাজ্যে রাজনীতি এগিয়ে চলেছে তাতে আগুন নিয়েই খেলা হবে। সত্যি কি তাই? আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। আলোচনার আগে বাংলা জানতে চাইতে আমরা দেখে নেব কি কি প্রসঙ্গে আলোচনা করব। তার কারণ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনি অশান্তি অর্থাৎ অশনির সংকেতের কথা বলেছেন। একবার দেখে নেব বাংলা জানতে চাইতে আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করব। প্রথমেই উঠে আসবে রাজ্যের অশান্তির আশঙ্কায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে রাজ্যে কি তাহলে অশান্তির কোনো আশঙ্কা রয়েছে, কোনো রিপোর্ট আছে? প্রশ্ন 2, মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী প্রমাণ করতে মরিয়া যেন ভারতীয় জনতা পার্টি। সত্যি কি তাই, নাকি এসবই খেলার অঙ্গ? প্রশ্ন 3, রাজ্যে গণশত্রু বলে কাদের দেগে দিতে চাইলেন মুখ্যমন্ত্রী? গণশত্রু সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা পিপল অফ দ্য এনিমি, ইবসেনের নাটক অবলম্বনে তৈরি। কিন্তু এই গণশত্রু কোন গণশত্রু, এসব নিয়ে আলোচনা করব। আজকে বাংলার সেরা বক্তা, সেরা প্যানেলিস্টরা রয়েছেন আর+ নিউজের স্টুডিওতে বাংলা জানতে চাইতে। আমাদের সঙ্গে রয়েছেন কামাল হোসেন, আপনারা সবাই তাকে চেনেন। তিনি শিক্ষাবিদ, স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম বাবু, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। তিনি স্পষ্টভাবে যুক্তি সহকারে কথা বলেন। আমাদের সঙ্গে রয়েছেন IPS প্রাক্তন পুলিশ কর্তা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেবাশিস ধর মহাশয়। আপনাকেও স্বাগত। আমি আলোচনায় চলে যাব, কিন্তু আলোচনায় যাওয়ার আগে একবার প্রথমেই শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কী কথা বলেছেন এবং অশান্তির কথা কেন তিনি বললেন। একবার উত্তর খুঁজে দিতে চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকেই। একবার দেখে নেব তিনি কি বলছেন। নানা রকম উৎসব থাকে আমাদের এখানে, যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। আমাদের কোনো নেতা যখন বাইরে যায়, আউটসাইড অফ দ্য কান্ট্রি, উই ডোন্ট হিউমিলিয়েট দেম or we don't do the scandalous story. But it is most unfortunate, there are some Ganashotru in our state, especially in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some group letters, they have drafted something and sending, this is the draft, you send it to the university, because we are very bad people from Bengal. বাংলা মা কে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। Here there is no differences between Marxist, ultra Marxist and the so-called, what I will say, the new so-called communal party, communal based party, who want to
ডিভাইড দ্য কান্ট্রি, উই ডোন্ট ওয়ান্ট। আমি শুধু গণশত্রুদের ব্যাপারে আপনাদের জানিয়ে গেলাম। अभी ईद, बासंती पूजा, उसके बाद रामनवमी भी आएगी, क्या ट्रबल मॉन्गर्स पर नजर रखी जा रही है? क्योंकि नागपुर ऐसा बात मत करो, ऐसा बात मत करो। बांग्ला बांग्ला का माफिक है, हर राज्यों को एक एक आइडेंटिटी है। हम यूनिटी का बात विश्वास करते हैं, हम हर धर्म को सम्मान करते हैं। अभी रमजान मास चल रहा है, ईद आएंगे तो हम पीसफुली इसको बनाएंगे। बासंती पूजा, अन्नपूर्णा पूजा, रामनवमी जो भी आएंगे, चैत्र संक्रांति, पहला वैशाख, सबको हम शांति से बनाएंगे। आई डोंट सपोर्ट any violence. Even when we were in the opposition party, we never supported any communal riots. I remember when Babri Mosque demolition happened, there is a big riot, and I myself went to writers building when left-wing government was in power, and I appealed them that if you have any work to do, please let me know. I will work for you. I should not quarrel at that crisis. When there will be a crisis, we should work together. And more as to what is happening, it is better that you can ask Uddhav Thackeray, Sharad Pawar and others. They'll give you the reply. But I feel that my only one word will be, we are in favor of unity. আমরা শুনছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন। প্রথমত তিনি কুচক্রীদের কথা বলেছেন যারা দাঙ্গা করে। তাহলে প্রশ্ন ওঠে, রাজ্যে কি তাহলে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের আবহ সৃষ্টি হচ্ছে? প্রশ্ন দুই, গণশত্রুর কথা বারবার উঠে এসেছে। কারা এই গণশত্রু? যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন সব বার্তা পাঠায়। তাহলে নজরদারিতে নিশ্চয়ই ধরা পড়েছে সেই সব হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ধরা পড়েছে সেই সব তথাকথিত কুচক্রীরা যারা এইসব বার্তা পাঠায়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন যে মার্কসিস্ট, আলট্রা মার্কসিস্ট, যাকে আমরা অনেকে লেফটিস্ট, আলট্রা লেফটিস্টের কথা বলি, অতি বামেদের কথা বলি, এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক দল আছে, এরাই আসলে কি তাহলে কুচক্রী তাহলে কাদের বলা হচ্ছে? আমরা সুতরাং সরাসরি আলোচনায় চলে যাই। আমি প্রথমে দেবাশিস ধরের কাছে যাব, তার কারণ তিনি প্রাক্তন পুলিশ কর্তা, আইপিএস এবং পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তিনি স্পষ্টতই বলতে পারবেন, তার মানে রাজ্য সরকারের কাছে, কারণ মুখ্যমন্ত্রী তো সরকারের প্রধান, রাজ্য সরকারের কাছে এই সমস্ত সুস্পষ্ট তথ্য আছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কুচক্রীরা এই ধরনের ঘটনা ঘটছে এবং কুচক্রীরা এই দাঙ্গার পরিবেশ আবহ তৈরি করছে। তাহলে কি ধরে নেব যে সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্র সরকারের ইন্টেলিজেন্স বা গোয়েন্দাদের কাছে এই তথ্যগুলো আছে, সেই তথ্যের ভিত্তিতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন? দেখুন, অবশ্যই কেন্দ্রীয় যে সরকারের যে সিস্টেম আছে এবং রাজ্য সরকারের যে মিলিত একটা মানে ইনফরমেশনের যে আদান প্রদান হয়, এটা আমিও যখন জেলার এসপি ছিলাম, এটা প্রত্যেক দিন একটা ইনপুট আসতো এবং সেই ইনপুটটা কিন্তু রেগুলার বেসিসে কি সময় বা কোন কোন অনুষ্ঠানের সময়, বিশেষ করে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয় সেই সময়ে যে আপডেটগুলো হতো, তো সেই সময় সেগুলোর অনুযায়ী কি ফলো আপ অ্যাকশন হতে পারে এবং জেলা স্তরে বা রাজ্য স্তরে কি ইনপুট রয়েছে সেটা মিলিয়ে কিন্তু সেন্ট্রালের ইনফরমেশন এবং ফলোড বাই স্টেটের যেটা আইবির ইনফরমেশন সেটা আসতো। এবং লোকাল লেভেলে যে এসপি বা যারা থানার ওসি ছিলেন, বিশেষ করে তাদের ওপর দায়িত্ব থাকতো যে কিভাবে এগুলো মোকাবিলা করা হবে। যেটা থানা লেভেলে মোকাবিলা করা হয় সেটা থানার অফিসার যদি নিজের অ্যাডিকুয়েট ফোর্স থাকতো সেটা অনুযায়ী একটা পুলিশ রিপোর্ট তৈরি করে পাঠাতো এবং পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতো। যদি উনি না পারতেন তাহলে এসপির থেকে তার ফোর্স চাইতো এবং সেটাও যদি এসপি এর মনে হতো যে এই ধরুন এই অনুষ্ঠানটা আছে, সেখানে আমার আরও স্ট্রেনদেন করার দরকার, সেটা কিন্তু রাজ্যের থেকে সেই ব্যাকআপ নিতে হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে ইনফরমেশনগুলো আসে অনেক ক্ষেত্রেই সেটার প্রপার যে অ্যারেঞ্জমেন্ট করা দরকার বা এক্ষেত্রেও কিন্তু একটা তারতম্য করা হয়। তো এর জন্য যে সিরিয়াসনেস বা এই যে বিভিন্ন রকমের ঘটনা ঘটে যাচ্ছে বা বিভিন্ন সময় ঘটছে, তো আজকে দেখুন যখন সরকার কোনো শাসন ব্যবস্থা চালানোর দায়িত্ব নেন, তার কাছে যখন 5 বছরের জন্য ম্যান্ডেট দেওয়া হয়,
তার ক্ষেত্রে কিন্তু সব ধর্ম, সব বর্ণ, সব জাতি সকলের ক্ষেত্রে একই, বা সমস্ত দল সকলের ক্ষেত্রে কিন্তু সমান অধিকার থাকা উচিত, এবং একই সকলের ক্ষেত্রে মানে নিরপেক্ষতা রেখে সেটা করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যে বিভিন্ন সময় যে তার তারতম্য ঘটে, তার জন্যই কিন্তু বিভিন্ন রকম ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে চলেছে এবং ঘটছে। আর সব থেকে বড় কথা যে আমরা অনেক সময় এই যে যেটা বলছেন যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য জায়গায় যে সার্ভেলেন্স থাকে, অবশ্যই থাকে, কিন্তু সার্ভেলেন্সের সময় অনেক সময় দেখা যায় কোন সার্ভেলেন্সটা পাওয়ার পরে আমি অ্যাকশন নিচ্ছি আর কোনটার পরে অ্যাকশন নিচ্ছি না। সে আবার বললাম যে এই যে তারতম্য, এর জন্য অনেক সময় অ্যালাউ করা হচ্ছে কোনো ঘটনার জন্য, আবার অনেক সময় খুব একটা সাধারণ ঘটনাকেও অনেক বড় করে দেখানো হয়। তো সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখবেন বিগত যত দিন যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তো বিদেশ থেকেও তাকে পাঠানো হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় সোর্স রয়েছে, সোর্স মারফত খবর তো পাচ্ছে। আমরাও তো সেটা বারবার করেই বলছি, এই যে বিদেশ থেকে, এই যে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে আপনি দেখবেন এই যে স্লিপার সেল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যারা ধরা পড়ছে, এবং তার সাথে রোহিঙ্গা থেকে আরম্ভ করে বিভিন্ন আমরা যে ইনপুট দীর্ঘদিন ধরে এই যে পেনিট্রেশন, এটা তো আমাদের দেশের পক্ষে খুব ভালো কোনো সংকেত নিয়ে আসেনি। বাংলাদেশে এত বড় ঘটনাটা ঘটার পরে আমরা যেটা রিয়েলাইজেশন হলো আমাদের, এই যে ঘটনা, আপনি ফিরে চলে যান 18-র যে পঞ্চায়েত ইলেকশনের পরে ভায়োলেন্স, দেন 21-এর ইলেকশনের পরে ভায়োলেন্স, এইগুলো, বা এই যে মাঝখানে যে মাঝে মাঝেই আপনার ওই আমাদের হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতির অভাব, এবং তার জন্য বিভিন্ন ঘটনা, সেই ধুলাগড়ি বলুন না কেন, সেখান থেকে এসে যে কিছুদিন আগে সাঁইথিয়াতেও ইন্টারনেট বন্ধ করা দরকার হয়েছিল। তো এই কিন্তু এই কালচারটা কিন্তু আমাদের এখানে ছিল না। তো এই যে বিগত দিনে এটা বারবার করে ঘটছে, এর জন্য কিন্তু একটা বৃহত্তর অনেক বড় একটা ষড়যন্ত্র বা একটা চক্র রয়েছে। আবার বলছি, বাংলাদেশের এই ঘটনার পরে এটা আমাদের সামনে চলে এসছে, না হলে কিন্তু এই ঘটনা সামনে আসতো না। ফলে আজকের যে আর্থসামাজিক পরিস্থিতি থেকে আরম্ভ করে এই যে জনসংখ্যার যে বিন্যাস, তার যে এই যে ঘটনা ঘটেছে, এবং সবথেকে বড় কথা, আমরা বাংলাদেশের নাগরিকদের এখানে দীর্ঘদিন ধরে আমরা নিজেদের মানে আহ্বান করে নিয়ে সেখানে জায়গা দিয়েছি। তো এটা কতটা ভয়ঙ্কর হতে পারে, আজকে আমরা সঠিকভাবে, এটা কারো কাছে হয়তো ডেটা নেই যে কত রকম মানে কত ধরনের লোকজন এখানে এসে কি কবে এসে ইয়ে করেছে এবং কি উদ্দেশ্যে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এর জন্য প্যাকেজ সিস্টেম রয়েছে, এবং তাদেরকে প্রমোট করা হচ্ছে। মানে আমরা কিন্তু ভুলে গেছি যে আমরা দেশ আগে না আগে আমাদের ভোট আগে। অবশ্যই আমি আসছি আপনার কাছে দেবাশিস বাবু। দেবাশিস বাবু শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নন, আইপিএস অফিসার, দুধে পুলিশ কর্তা। আমি একবার চলে যাব সরাসরি শিক্ষাবিদ কামাল হোসেনের কাছে। তিনি শিক্ষাবিদ হলেও বৃহত্তর এই বাংলার ক্ষেত্রে তার ছাত্রছাত্রীরা গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওবিসি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি একেবারে বলা যেতে পারে গবেষক, অনুসন্ধিৎসা নিয়ে তিনি গবেষকের মতো তিনি কাজ করেন। সুতরাং তার কাছে আমি চলে যাব। প্রথমত, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন কামাল হোসেন, যে আমরা ছোট থেকে বড় হয়েছি যে রাজ্যে, সেখানে এত চড়া বিরোধিতা, এই বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা শুধু নয়, এই বিরোধিতার মধ্যে জাতিবিদ্বেষ, বৈরিতা কাজ করছে, এবং তার পাশাপাশি যত সময় যাচ্ছে গোটা বাংলা যেন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং যে ভাগটা 1905 সালে বা 47-এ বা 50-এ বা 52-তে এবং পরবর্তীকালে যা প্রশমিত হয়ে গিয়েছিল, আবার যেন আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, আবার সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। সত্যি বলুন তো, এই ধরনের অবস্থা ছোট থেকে বড় হয়েছেন, আগে কখনো বোধ করেছেন? দেখুন, সবার আগে আমি নিজেকে ভারতবাসী, গর্বিত ভারতবাসী বলে গর্ববোধ করি। দ্বিতীয়ত আমি একজন বাঙালি বলে গর্ববোধ করি অবশ্যই। আর তৃতীয়ত আমি আমার পাড়ায় মহল্লায় আমি একজন মুসলিম ছেলে। এবং এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় যেটা বোঝা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে যে রাজনীতির ধর্ম ব্যবসায়ীদের পৌষ মাস আর সম্প্রীতির সর্বনাশ, যা শুনে কথা যায় যে মুখ্যমন্ত্রীর কথা থেকে তাকে, তিনি প্রশাসনিক প্রধান, তিনি ওপেন এরকম ধরনের কথা বলাটা কতটা শোভনীয় আমি জানি না। এবং
সমাজে যখন দুর্নীতি বেড়ে যায় তখন কিন্তু ধর্ম নিয়ে আলোচনাটা বেড়ে যায়। সেটা এই কদিন যাবৎ আমি বেশ দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে ধর্মের ব্যাপারে যারা অন্ধ তারা কিন্তু প্রকৃত ধর্মের মর্মটাই বোঝে না। সেটা এই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিটা কথা থেকে আমি দেখতে পাচ্ছি যে ধর্ম ধর্ম ধর্ম। এবং সবচেয়ে বড় জিনিস যে দেখুন, সব ধর্মের ছেলেমেয়েরা সমানভাবে আমার কাছে আসে। সেখানে সংখ্যালঘু, যেহেতু সেই এলাকায় আমি বড় হয়েছি, এখন সেই সংখ্যালঘু এলাকায় সেই সংখ্যালঘু মারপিট করছে, সংখ্যালঘুর ঘরদোর পুড়িয়ে দিচ্ছে। কার জন্যে? এটা কার জন্যে? এই রাজ্যটা আমরা বাস করছি বিহারে নয়, ইউপিতে নয়, আমরা বাস করছি আমাদের সোনার বাংলায়। তাহলে তার প্রশাসনিক প্রধান তিনি কি করছেন? অর্থাৎ আমি যতটা যা দেখেছি, উনি যতই যা বলুক, যতটা যা দেখেছি যে উনি সংখ্যালঘুদের কোনো সময়ের জন্য উন্নতি আর ভালোবাসা চাননি, চাইবে না। উনি সংখ্যালঘুদের ভালোবাসেন শুধু ভোট বাক্সের জন্যে। এটাই হচ্ছে কি ওনার সবচেয়ে বড় জিনিস। এবং এমনভাবে বার্তা দিচ্ছেন, সেই বার্তাটা যেন কেউ না শুনে। দেখুন, যারা ধর্মান্ধ এবং যারা উগ্র তারা ঈশ্বরের বা আল্লাহর অর্ঘ্য থেকে বঞ্চিত হয়, সেটা কিন্তু সবাই জানে। এখন তিনি প্রশাসনিক প্রধান, তাকে তো বিভিন্ন ধরনের ভাষাগতভাবে সব দিক থেকে কি বলবো, তাকে অন্তত সংযত হওয়া উচিত, অবশ্যই সংযত হওয়া উচিত। কিন্তু এই যে অবস্থার মধ্যে আমরা এখন চলেছি পশ্চিমবঙ্গ, যে আমরা জানি যে রাম পাস দিচ্ছে, রহিম গোল করে দিয়ে ইন্ডিয়াকে গর্বিত করে দিল। মোহাম্মদ শামি বল করলো, সেটা বিরাট কোহলি ক্যাচ ধরলো, পাকিস্তান বা অন্য কোনো দেশ হেরে গেল। এটাই ভারতবর্ষ, এটাই হচ্ছে ভারতবর্ষ। মানে এই বৈচিত্র্যের মধ্যে যে আমাদের ঐক্য রয়েছে এবং আমাদের এত বিচিত্র, এত ভাষা, এত ধর্ম, এত বিশ্বাস, কিন্তু সবাই আসলে ভারতবাসী, একটাই পরিচয়। আমি আপনার কাছে আসছি, আমি একবার দ্রুত চলে যাবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, কি মনে হচ্ছে, কোথাও কি তাহলে একটা বৈরিতা ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সংঘাতটা চরমে উঠবে এবং একটা বিপজ্জনক জায়গায় গিয়ে শুরু হবে নির্বাচন? এবং সেই নির্বাচনে আমি জাতিসত্তা বলবো না, আমি জানি না, হুমায়ুন কবির, তিনি তৃণমূলের ভরতপুরের বিধায়ক, তিনি বলছিলেন জাতির অপমান। জাতি কাকে বলে, সম্প্রদায় কাকে বলে, ধর্মের বৈষম্য বা ধর্মের বিন্যাস কীরকম, তাকে জাতি বলা উচিত নাকি? কিন্তু আমি জাতি তো বলবোই না, কারণ জাতি বললে তো অনেক বৃহত্তর অর্থে ব্যবহার করা হবে। কিন্তু কোথাও সম্প্রদায় এবং ধর্মের পরিচয় বড় হয়ে উঠবে এবং সেই খেলাটাই চলছে নাকি 2026-এর অনেক আগে খেলাটা শুরু হয়েছে বলে 26-এ বিধানসভা নির্বাচন যখন হবে, সেটা মে জুন মাসে হোক বা এপ্রিল থেকে এই নির্বাচন শুরু হয়ে যাক, সেই খেলাটা ততক্ষণ সেই আঁচটা কিন্তু থাকবে না। কি মনে হয় আপনার? দেখুন, এই যে ধর্ম নিয়ে বিভিন্ন জাতি বা ধর্ম নিয়ে যেটাই আপনি বললেন, আমরা একটু ফিরে যাই। যখন মমতা ব্যানার্জি প্রথমবার জিতলেন বা তৃণমূল সরকার পাওয়ারে এলো 2011-এ, এবং প্রত্যেক ইলেকশনে, মানে বাংলায় বিশেষ করে বা ন্যাশনালিও, ন্যারেটিভের ওপর ইলেকশন হয়। আমরা যারা আম আদমি, যারা আমরা ভোট দিই, আমাদের ভোটটা আমাদেরকে ভুল বুঝিয়ে, সবসময়ই সব দল নির্বিশেষে ভুল বুঝিয়ে বা উল্টো বুঝিয়ে ভোটটি নেওয়া হয়। 11-ই ছিল 34 বছরের বাম শাসন, তার জন্য মানুষ একটা রাস্তা খুঁজছিলেন। এবং সত্যিই মমতা ব্যানার্জি ওয়াজ দ্য অনলি অল্টারনেটিভ, কারণ কংগ্রেস অলরেডি যে জোটের কথা বা গোপন আঁতাতের কথা এখন তৃণমূল বিজেপির মধ্যে হয়, সেই আঁতাত তখন কংগ্রেস এবং তৃণমূল সিপিএমের মধ্যে ছিল। যাই হোক, মমতা ব্যানার্জি 11-এ জিতে এলেন, বিপুল ম্যান্ডেট পেলেন। 11 থেকে তারপরে আমরা আসি 16-র দিকে। যত 16-র দিকে এগোলাম, তখন দেখা গেল সুদীপ্ত সেন, রোজ ভ্যালি, যত স্ক্যাম, যত পঞ্জি স্কিমস, এইগুলো সামনে উঠে আসতে লাগলো। এবং দেখা গেল যে তৃণমূল সরকার বা পশ্চিমবঙ্গ সরকার এই পঞ্জি স্কিমের মালিকদের টাকায় কীভাবে নানারকমভাবে তারা পুষ্ট হয়েছেন, তাদের নেতারা পুষ্ট হয়েছেন, বিভিন্ন কাজকর্ম হয়েছে। সো করাপশন ওয়াজ দ্য এজেন্ডা।
সেই সময় বিজেপি বা বিরোধী দলেরা ভেবেছিলেন এই করাপশন এজেন্ডাতে এবার মমতাকে কাত করে ফেলা যাবে। ইভেন কংগ্রেস এবং সিপিএম জোট করে তো মন্ত্রিসভাও বানিয়ে ফেলেছিলেন। যাই হোক, 2016 রেজাল্ট আমরা সবাই জানি। সব প্রমাণিত হলো পলিটিশিয়ানরা করাপ্টেড হবেন, এটা যেন আন্ডারলাইন্ড হয়ে গেছে। করাপশন দিয়ে পলিটিক্সে হারানো গেল না। নেক্সট আসি 2021 নানা রকম দামামা বাজলো, এক নেতা বড় নেতা অন্য ঘর থেকে এ ঘরে এলেন। এবার তো একদম মানে পশ্চিমবঙ্গের মসনদে ভারতীয় জনতা পার্টি বসবেই, এই ওভার কনফিডেন্স। আর এবারেও আবার করাপশন, এবার করাপশনটা তৃণমূলের বিভিন্ন নেতার নামে আসতে শুরু করলো। এই কয়লা চুরি, গরু চুরি, এই চুরি, এই চোরেরা সবাই জেলে গেল, সবাই এখন বেলে আছে। এবং সেই করাপশনও 2021-এও কিন্তু কোনো ছাপ ফেলতে পারলো না আম ভোটারদের মনে। ভোট চুরি হয়েছে কিনা জানি না, আম ভোটার পুরোটা চুরি করে তো জেতা সম্ভব নয়। আম ভোটাররা করাপশনকে আবার রিজেক্ট করলো। সো 3টে স্ট্র্যাটেজি ফেল করেছে এবং লাস্ট এবং ওয়ার্স্ট স্ট্র্যাটেজি এবার হচ্ছে ধর্মীয় মেরুকরণ। আপনি বলছেন তাহলে এটাই সর্বশেষ স্ট্র্যাটেজি, এটাই শেষ এটাই strategy, বাকি ছিল, এটাই বাকি আছে। এবং ভাবতে লজ্জা লাগে একজন পশ্চিমবঙ্গের বাসী হিসেবে, যে বাঙালি হিসেবে, হিন্দু মুসলমান দিয়ে আমাদেরকে লড়তে হবে। ভোটে ইলেকশনে নাকি 70% হিন্দুরা আছেন, 30% ধরে নিচ্ছি মুসলমানরা আছেন। সো ভারতীয় জনতা পার্টি কিন্তু বলছে আমাদের মুসলমানদের চাই না। সো খেলতে নামার আগেই যদি খেলা ধরি, 70 জনকে নিয়ে আমি 100 জনের বিরুদ্ধে খেলতে নামছি। ভারতীয় জনতা পার্টির কি এটা ভেবে নিচ্ছেন হিন্দু মানেই বিজেপি? যদি এটা ভেবে থাকেন তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমাদের এই সময় আলোচনা হওয়া উচিত ছিল যে কি ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন কি হলো। সুনিতা উইলিয়ামস ফেরত আসছেন এতদিন বাদে, তার মানে বিজ্ঞান কোথায় পৌঁছেছে, আজ টেকনোলজি কোথায় পৌঁছেছে, তাই নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। আলোচনা আমি হিন্দু, আমি গর্বিত হিন্দু, আরেকজন বলছে আমি মুসলমান, আমি গর্বিত মুসলমান, আমি জেহাদিরা সরকার চালাচ্ছে বাংলাদেশে, মানে সব ঘেঁটে দিয়েছে। কিন্তু রাজনীতির লোকেদের কিন্তু উদ্দেশ্য একই আছে, যেমন করে হোক ভোটটা তাদের চাই। অবশ্যই। সে হিন্দু বলে ভোট চাই, মুসলমান বলে চাই, যা খুশি বলে চাই, কিন্তু ভোটটাই তাদের একমাত্র টার্গেট। অবশ্যই আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই যখন বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটে, এই ধরনের মানুষকে গ্রেফতার করা হয়, তখন শাসক দলের একজন বিধায়ক তিনি বলতে পারেন যে এই দেশের আইনের ওপরেও এমন কিছু ধর্মীয় আইন আছে যেখানে হতেই পারে এরকম মারধর। তবে তালি কি এক হাতে বাজছে? শাসক আর বিরোধী তারা কি দুজনের দুটো হাতে আসলে একটা তালি বাজাচ্ছে? আমি দেখে নেব এই মুহূর্তে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জি হারিয়েছেন, এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি একটু দেবাশিস ধরের কাছে চলে যাব। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, প্রাক্তন পুলিশ কর্তা IPS দেবাশিস ধর। দেবাশিস বাবু, কোথাও কি মনে হলো এই যে 180 আগে 209ও শুনছিলাম, বা এই যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই যুযুধান দুপক্ষ তারা একে অপরকে দাগিয়ে দিতে চাইছে, এবং সেই খেলাটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা সেই খেলাটাই খেলছে। কিন্তু এই খেলা খেলতে খেলতে দুটি ব্যক্তি, দুটি দল, দুটি সম্প্রদায়
আসলে গোটা রাজ্যকে নিঃস্বের পথে নিয়ে চলে যাবে? দেখুন, নিউটনের তৃতীয় সূত্র সবসময় বলে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো আজকে যদি সত্যি রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ থাকতো এবং বিরোধীদের যে কার্যকলাপ সেটা যদি আইনের মধ্যে থেকে ঠিকমতো করতে পারতো, তাহলে কিন্তু আজকে এই প্রশ্ন উঠতো না। যেটা অন্যান্য রাজ্যে যেটা ঘটে, বা যে সরকারের পটভূমি সবসময় আপনি গভর্নমেন্টে গিয়ে দেখবেন মোটামুটি 5 বছর 10 বছরে পরিবর্তন হয়। দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের রাজ্যটি এমনই একটা রাজ্য, যে ক্ষমতায় আসে সে জোর করেই সেই ক্ষমতাটাকে দখল করে রাখতে চায়। তো মেবি ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যান এক্সেপশন। তো এই জায়গায় দাঁড়িয়ে এই মরিয়া লড়াই যখনই আজকে মানুষের কাছে দেখবেন একটা নাভিশ্বাসের জায়গা, এটাও হয়তো পেরিয়ে চলে গেছে। আজকে না কোনো গণতন্ত্র আছে, না কেউ কোনো বক্তব্য, বা আমাদের যে ভারতবর্ষের সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, কোথাও সুস্থভাবে থাকার অধিকার, ফ্রিডম অফ স্পিচ বলুন, ফ্রিডম অফ মুভমেন্ট বলুন, যা দিয়েছে, রিলিজিয়ান, এভরিথিং। তো আজকে এইটা যদি আমরা পালন না করতে পারি, তাহলে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছি? বিরোধী দলের কিন্তু তাদের যেটা প্রধান কাজ হচ্ছে সরকারের ভুলভ্রান্তিগুলোকে তুলে ধরে সেগুলোকে গঠনমূলক সমালোচনা করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে যারা সরকারে রয়েছে তারা সেই জিনিসটাই শোনার মতো তাদের ধৈর্য বা কিছুই নেই। তো সেইখানে দাঁড়িয়ে যখন দেখুন, আর আপনাকে সংবিধানও বা আমাদের যে আইন রয়েছে তাকে কিন্তু আত্মরক্ষার অধিকার দিয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার উপর বারবার আক্রমণ নেমে আসে, তো আত্মরক্ষার তাগিদে যে কোনো মানুষই তার যে পাল্টা যে অ্যাকশনটা নিতে হয় সেটা অবশ্যই নেবে। তো এইখানে দাঁড়িয়ে আজকে অবশ্যই আপনি বলতেই পারেন, এটা আমি একজন যেহেতু একটা আইনের একটা যে পরিধির মধ্যে থেকে এতদিন কাজ করেছি, অবশ্যই এটা বলতে পারি, এটা আমাদের কাছে কিন্তু কাম্য নয় যে এই ধরনের পরিবেশ পরিস্থিতি বা এই গণতন্ত্র বারবার বিঘ্নিত হওয়া, সে যেই করুক না কেন আলটিমেটলি কিন্তু ঠিকই বলেছেন যে তালি দু হাতেই বাজে। কোনো হাতে একটু জোরটা বেশি পড়ছে, কোনো হাতে কম পড়ছে, কিন্তু আলটিমেটলি মানুষের কি লাভ হচ্ছে। এবং আজকে আপনার কথার সাথে আমি একমত যে রাজ্য কিন্তু ক্রমশ পিছোচ্ছে, আরও পিছোচ্ছে। এবার এইখানে কে আশার আলোটা জ্বালাবে বা আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে আসবে, আমরা আমাদের মতো চেষ্টা করছি। দেখুন, প্রত্যেকটা দলের মধ্যেও যেমন প্রত্যেকটা একটা হাতের মধ্যে 5টা আঙুল থাকে, প্রত্যেকটা দলের মধ্যেও যদি 5 জন লিডার থাকে তাদের ভিন্ন মত কিছু থাকবেই। অ্যাটলিস্ট আমি একজন বিজেপির মুখপাত্র হিসাবে, বা আমি ভারতীয় সংবিধানকে যতটা নিজে পড়েছি বা সেটাকে নিজে আয়ত্ত করে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এটুকুই বলতে পারি যে আমাদের কর্তব্য হচ্ছে এই যে অপশাসন, যেখানে আমরা করাপশন দেখেছি, যেখানে আমরা ললেসনেস দেখেছি, যেখানে আমরা এত মৃত্যু দেখেছি, যেখানে আমরা ভোট বলে কিছু দেখিনি, যেখানে আমরা দেখিনি সরকার যে কাজ করলে তার যে সুফল যেগুলো আমরা পেতে পারি, একটা এমনও দপ্তর আমরা দেখিনি যে এই যে সরকার যারা এসছে তারা সঠিকভাবে কোনো কাজ করতে পেরেছে। হয়তো ভবিষ্যতে এটাই একটা 100 বছর পরে গবেষণার পেপার হতে পারে যে এই সরকার কোন দপ্তরটা সঠিকভাবে চালিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানুষকে পরিত্রাণ না দিতে পারি, তো অবশ্যই আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে সেটাকে মানুষের সামনে নিয়ে আসতে, কিন্তু মানুষকেও বোঝাতে খুব কষ্ট হচ্ছে। আমি যে 25 দিন যতদিন আমি প্রচার করতে পেরেছিলাম লোকসভা নির্বাচনের সময়, তৃণমূলের একটাই দেওয়াল লিখন ছিল যে ওই কন্যাশ্রী আর ওই কি বলে ভাতা, আপনার ওই কি বলে 1000 টাকা, ওই সবুজ সাথী, কন্যাশ্রী আর ওই 1000 টাকা ওই যে লক্ষ্মী ভান্ডার 1200 করা হলো। এছাড়া একটা কোনো দেওয়াল লিখন ছিল না। দুঃখের ব্যাপার, এর ওপরেই কিন্তু ভরসা করে 29খানা সিট পেয়েছে। এটাও কিন্তু বাস্তব। অবশ্যই অনেক রকম গরমিল, কারচুপি, অনেক রকম হিংসা সবকিছু ঘটেছে, কিন্তু এটাও বাস্তবে এটা সম্ভব হয়েছে। ফলে এই যে পুরো জিনিসটা এক্সপেরিমেন্ট করে সঠিকভাবে কিভাবে এই 26-এর ইলেকশনে আমরা এগোবো, এটা নিয়েও আমাদের মধ্যে এক্সপেরিমেন্ট চলছে। আমি আশা করব আপনারা বলতে চাইছেন যে বিজেপি এবার ওই ধর্মীয় কার্ডটা খেলবে। না, আমি বলতে চাইছি, তাই তো বলছেন আপনারা আলোচনা করে ঠিক করেছেন যে এবার কি স্ট্র্যাটেজি। আমি অরিন্দবাবু, আমি আপনাকে জিজ্ঞেস করব, বিশেষ করে আপনার একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে, আপনি বাংলাদেশে এটি অত্যন্ত নামী প্রতিষ্ঠানে সর্বময় কর্তা হিসেবে কাজ করে এসেছেন।
এবং সেখানেও কিন্তু যত সময় গড়াচ্ছে বাংলাদেশে যে চেহারা আমাদের সামনে ধরা পড়ছে এবং যেভাবে সেখানে বাঙালি হিন্দুর প্রতি আক্রোশ দেখতে পাচ্ছি, আমি বলবো না যে বাংলাদেশের সমাজের সর্বস্তরে এটা ঘটছে, সেখানেও উদারমনা মানুষজন আছেন, সেখানেও চিন্তাশীল ব্যক্তিত্বরা আছেন, সেখানেও লেখক সাংবাদিক থেকে শুরু করে সমাজের বিদ্বজনেরা আছেন। আমি কখনোই বলবো না যে তাদের সমস্ত মানুষ এই মুহূর্তে ধর্মান্ধ, কিন্তু এটা তো ঠিক কথা যে পশ্চিম বাংলাতে আজকে ভারতীয় জনতা পার্টি যে জায়গায় এসে এই মুহূর্তে দাঁড়িয়েছে, বাংলাদেশের ঘটনার আগে এই অংশটা ছিল না। তার কারণ পশ্চিম বাংলার বাঙালি বৈষম্য বিরোধী আন্দোলনকে রুশ বিপ্লবের সঙ্গে, শিল্প বিপ্লবের সঙ্গে অথবা ফরাসি বিপ্লবের যত গুণাগুণ আছে তাই নিয়ে অত্যন্ত উত্তেজিত হয়ে গিয়েছে। ওই ড্রোন শটটা এবং ওর সঙ্গে আদৌ গান গাইছে নাকি সমবেত মানুষ আমরা জানি না, কিন্তু সেই গানটা দিয়ে কম ভাইরাল তো বাংলায় হয়নি। আমি দেখেছি কয়েক ঘন্টায় লাখে পৌঁছে গেছে ভাইরাল, মানুষ দেখেছেন। অর্থাৎ পশ্চিম বাংলার মানুষ ঊর্ধ্ববাহু মানে দুটো বাহু ঊর্ধ্বে তুলে ধেই ধেই করে নেচেছে, মনে করেছিলেন যে ওখানে একটা বিরাট একটা বিপ্লব হয়ে গেল। এবং সেই বিপ্লবের কিছুদিন বাদে আর্তনাদটা যখন ভেসে এলো, ওই বিপ্লবের তথাকথিত বিপ্লবের পর যেখানে সংখ্যালঘু হিন্দু বাঙালিকে উত্ত্যক্ত করা হচ্ছে, মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে, তখন বাঙালি সম্বিত ফেল। এটা আত্মঘাতী বাঙালির চরিত্র আমাদের কথা নয়, নীরশ্রী চৌধুরী অনেক আগে বলে গেছেন। তা এই আত্মঘাতী বাঙালি বাংলাদেশে এরকম ঘাট ধাক্কা খাওয়ার পর তার জাত ভাইরা, আমি জাতি বলছি এখানে, সুতরাং তারা হঠাৎ সজাগ হয়ে উঠল এবং ভারতীয় জনতা পার্টি হঠাৎ যেন পালে হাওয়া পেল, একটা জোয়ার এলো। এটা তো মানবেন। দেখুন, বাংলাদেশে যেটা ঘটেছে এটা তো বাংলাদেশেই ঘটেছে, বাংলাদেশেই হয়তো অ্যাকসেন্ট হয়েছে, বাট কজ অফ অ্যাকসেন্টটা কিন্তু সুদূর আমেরিকায়। বাংলাদেশের এই আনরেস্ট শুরু হয় ইউএস ইলেকশন, প্রেসিডেন্সি ইলেকশনের আগে থেকে, বিকজ ওখানে তো অনেকগুলো ইস্যু ছিল। ইস্যু ছিল সেন্ট মার্টিনস আইল্যান্ড, ইস্যু ছিল খনিজ পদার্থ। এর মধ্যে শেখ হাসিনা লাস্ট ইলেকশনে যেভাবে ইলেকশন হয়েছে সেটাও অনেক তর্কযোগ্য ছিল, অনেক একতরফা ভোটাভুটি ভোট হয়েছে। এসব করে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, যেরকম 11 বাংলার এপার বাংলার মানুষের মধ্যে ছিল, ওপারেও ছিল আওয়ামী লীগের এগেনস্টে। কিন্তু সেইটাকে সুকৌশলে এই আমাদের ইউনিস বাহিনী জিহাদিদের সাথে নিয়ে হিন্দুদের ওপর যে আক্রমণ শুরু করলেন, এবং আজকের দিনে টিভি মিডিয়া আর ইন্টারনেটের কারণে ইনফরমেশান টেক্স নো টাইম টু রিচ এনিওয়্যার ইন দ্য আর্থ। তো যখন এখানের মানুষরা দেখলেন যে ওপারে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু প্রথমে শুধু হিন্দুরা হননি, সবাই হয়েছেন, পুলিশকেও মেরে টাঙিয়ে দিয়েছে। এখন আবার সেই আগের কথায় ফিরি, রাজনৈতিক নিয়ে যারা ব্যবসা করেন, আমি কথাটাই বলছি, যারা রাজনৈতিক ব্যবসা করেন তারা কিন্তু দেখলেন যে বাহ, ওখানে তারা ঝামেলা হচ্ছে, হিন্দুরা মার খাচ্ছে, এইটাকে পলিটিক্যাল এজেন্ডা বানাতে। আমাকে বলুন তো, যে যার জন্যে যার বেল হচ্ছিল না বলে এত লড়াই, এখানে আন্দোলন, ওখানেতে রাস্তা রোকো, মিছিল, তার কি বেল হয়েছে? পশ্চিমবঙ্গের বাঙালিকে একবার জিজ্ঞেস করে বলুন তো, খোঁজটা রাখে কিনা তার লাস্ট হিয়ারিংটা কবে হয়েছে? কারণ সবটাই যেটা আমাদের বলা হয় বা যেটা বলানো হয় বা যেটা শোনানো হয় সেটাই আমরা শুনি, সেইটুকুই ভাবি। এখন ওই বিজেপির এপারের রাজনৈতিক নেতারা বাংলাদেশ নিয়ে আর খুব একটা কথা খরচা করেন না, কারণ ওদের দরকার ছিল এখানকার হিন্দুদের বোঝানো তোমরা বিপদে আছো, হিন্দুত্ব খতরে মে হ্যায়, এই করে নতুন এজেন্ডা, নতুন সেট হয়ে গেছে 2024। আপনার মতে তাহলে কি করা উচিত? ওখানকার বাঙালি হিন্দুদের যখন ঘাট ধাক্কা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এখানের বাঙালি চুপ করে সর্বাংশা হয়ে বসে না, আমার কথা হচ্ছে খালি এখানে বসে বড় বড় কথা বলে তো কিছু হবে না, তাহলে তো আমাদের দেশগতভাবে একটা অ্যাকশন নিতে হবে। পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, সে কি ডিসিশন নেবে? আমি বাঙালি হিসেবে আমার রাগ হতেই পারে, আমি হিন্দু হিসেবে আমার রাগ হতেই পারে, আমি ইন্ডিয়ান হিসেবে আমার রাগ হতেই পারে যে কেন একজন অন্য যে দেশেরই হোক, যে ধর্মেরই হোক, তাদের ওপর অন্যায় অত্যাচার হবে। কিন্তু এখানে আমার কোশ্চেন, সেন্ট্রাল গভর্নমেন্টও কী রোল প্লে করলো? এই একটা কাঁটাতারের বেড়া, তার এপার আর ওপার, বিএসএফ আর বিডিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আমাদের স্টেট গভর্নমেন্ট মিটিং মিছিলই করে গেল, কাজের কাজ কিন্তু কিচ্ছু হলো না। আমি আসছি আপনার কাছে, আমি একবার কামালদার কাছে যাব, কামাল হোসেনের কাছে যাব। কি মনে হচ্ছে বলুন তো, এই পশ্চিম বাংলায় এই রকম এই এখন যে পরিস্থিতি রয়েছে,
এই পরিস্থিতি তো আগে ছিল না। আমাদের ছোটবেলায় কি দেখেছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কি দেখেছি? দেখিনি। তাহলে এই পরিস্থিতিটা কোথায় নিয়ে যেতে পারে, কত দূর যেতে পারে? আমরা কি আরেকটা সেই 46 দেখব? আমরা কি আরেকটা সেই অশান্ত কলকাতা দেখব? আমরা কি গ্রাম বাংলাকে জ্বলতে দেখব? কোন দিকে নিয়ে যাবে? দেখুন, যে আগে ছোটবেলায় যখন এই রামনবমীর মিছিল আসতো, তখন আমরা সবাই দেখতে যেতাম। এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার ছিল। এখন রাজ্য বা রাজ্যের যারা আছেন তারা এটাকে আনন্দের বদলে এটাকে অপব্যবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। আর রাজনীতিতে দুটো জিনিস, হিন্দুরাও ব্যবস্থা- মহরমের মিছিল দেখতে যেত। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা আর অপব্যবস্থা। এখন সরকার চাচ্ছে যে অপব্যবস্থার দিকে সবাই যাও, ব্যবস্থা কি? এই যে ওবিসি দীর্ঘদিন আটকে আছে, চাকরি নাই, এটাই তো ব্যবস্থা। এই ব্যবস্থাটার বদলে অপব্যবস্থা নিয়ে যাচ্ছে, যে তার ফলে যে ধর্মের যে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমরা যে খাওয়া দাওয়া একই পাতে খাওয়া, সেটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। এবং এই যে বাংলাদেশ নিয়ে যে বলছেন যে যারা ইসলাম ধর্ম মেনে চলে তারা কোরআন মেনে চলে, মানে কোরআন তাদের বিধান। কোরআনে পরিষ্কার করে, সবচেয়ে বড় একটা সূরা আছে, সেখানে সূরা বাকারায় পরিষ্কার করে বলেছে তোমরা দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ ঝগড়া বাঁধাবে না, এটা খুনের থেকে বেশি অপরাধ। তাহলে তারা মুসলমান নয়, কোনোভাবেই তারা মুসলমান নয়। এদিকে এখানেও যারা ওই যে ধর্মের নামে যা কিছু করছে, সেখানে পরিষ্কার করে এরা বেদ বা উপনিষদ অনেকেই পড়েনি, ঋগ্বেদ 2:37-7 পরিষ্কার করে বলে দিয়েছে যারা অন্য ধর্মের উপরে ঘৃণা ভাষণ দেয় বা ঘৃণা নিয়ে আসে, তারা মানুষ নয়, তারা হায়না। অর্থাৎ এরা কিন্তু শুধু রাজনীতির কারবারি আর ভোট বাক্সের জন্যে এটাই করছে। আরেকটা যেটা, হিন্দু অনেকে যারা রাজনীতি করে তারা মুসলিম কালচার জানে না, মুসলিম যারা রাজনীতি করে তারা হিন্দু কালচার জানে। জেহাদি ব্যবহার করা হয়েছে যে আমার ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য, মারপিট ফাটপিট নয়, আমার ধর্মটাকে আমি প্রতিষ্ঠিত করব। এই যে শুভেন্দু যেভাবে বললেন যে এই জেহাদিদের হটাও, ওখানে কি ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছে নাকি? নিশ্চয় নয়। যে সুতরাং এই যে হিন্দু মুসলিম একে অপরের ধর্মটা সম্বন্ধে যদি জানে বা নিজের সম্বন্ধে যদি জানে, অর্থাৎ যে সব কিছুর ঊর্ধ্বে মানুষ এবং সব কিছুর ঊর্ধ্বে মানুষের ভালোবাসা, এই যে আমাদের এত ধর্ম ফর্ম এইসব ডায়লগ দেওয়ার দরকার নেই। আমরা রাজনৈতিক লিডাররা কাজ করুক, ভালোবাসা দিয়ে কাজ করুক, উন্নয়নমূলক কাজ করুক, তাহলে দেখা যাচ্ছে মানুষ ভোট দিয়ে যাবে এবং তারাই জিতবে। আমি কামালদা বলছি, এইভাবে যদি চলতে শুরু করে, মানে যেহেতু আপনি শিক্ষক, আপনি তো ধরুন একটি ছাত্র পরীক্ষার 7 মাস 8 মাস আগে থেকে বুঝে যান তো কি ফলাফল করবেন। আর প্রথম ক্লাসেই তো বুঝে যান যে কোন জায়গায় সে রয়েছে, তারপর তার অগ্রগতিটা দেখে বুঝে যান যে এই ছেলেটি কত দূর যেতে পারে, এটা তো বুঝতে পারে। এটা খুব সুন্দর কথা বলেছেন। এখন কি বুঝতে পারছেন? এইটা আমি একটা খুব সুন্দর কথা যখন বলেছেন, জ্ঞানী ব্যক্তি আছেন সবাই। আগে কি হতো, ধরুন বহু ছেলে আসতো, হিন্দু ছাত্র, তারা হিন্দু ছাত্র আসে, অনেকে তিলক কেটে আসতো, হ্যাঁ, তা সে কোথাও একটা দাড়ি টুপি আছে, তার পাশে বসে গেল, দুজনে গল্প করতে শুরু করলো, দুজনে কথাবার্তা বলতে শুরু করলো। আমি বর্তমানে দেখেছি যে নিয়ম হচ্ছে যে আসবে তার পাশে বসবে, এসে ওর পাশে বসছে না। এটা কে সৃষ্টি করেছে? অদ্ভুত ব্যাপার। আমি কি করি, ওই দুজনকে বার করে দিই শ্রেণীকক্ষ থেকে, যে শিক্ষার মধ্যে তোমরা নিয়ে এসেছো এইটা, তাহলে তোমরা বিদ্যালয়ে গিয়ে কি পড়াবে? এটা এই রাজ্যের সংস্কৃতি থেকে শিখছে, তাহলে রাজ্যের সংস্কৃতির দেউলিয়াপনা হয়ে গেছে। বাঙালিদের যে সংস্কৃতি, সেটা আমরা মানে ব্যাংক্রাপসির মধ্যে আমরা চলে এসেছি। সুতরাং কিছুদিন পরে আমি আপনার চ্যানেলে আসতে পারবো না। কামাল হোসেন মুসলিম, তুই মুসলিমকে চ্যানেলে ডাকলে কেন? আপনি ঈদের সময় আমার কাছে খেতে যেতে পারবেন না, কিন্তু পথে আপনার ধরে নেবে। এবং একটি জাস্ট 2 মিনিট একটু আমার সম্বন্ধে 2 মিনিট বলছি, এনাদেরও এটা খুব ভালো লাগবে শুনে।
এই দোল আর শুক্রবারের নামাজ, জুম্মাবারের নামাজ একদিন পড়েছিল। তা আমি কলেজ স্ট্রিটের ওখান থেকেই শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছি, টুপি সাদা পাঞ্জাবি, যেতে যেতে একটা ছেলে সে ছিল, সে আমার গায়ে এরকম ওই রং দিয়ে দিয়েছে। কে সে পালিয়েছে, দাঁড়া আমি দাঁড়া দেয় এদিকে এদিকে, তার বাবা মা সে বলছে মাস্টারমশাই মাফ করবেন, ছোট ছেলে ভুল করে ফেলেছে। আমি বললাম আচ্ছা আমি কিছুক্ষণ পরে আসছি। ওই ভয় পেয়ে গেছে যে যদি সংখ্যালঘুরা প্রচুর আসে এক্ষুনি মারপিট করবে। আমি জামাটা চেঞ্জ করে মসজিদে নামাজ পড়ে এসেই আবির কিনে বললাম সে কই, যে না 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 সে নেই তো, কি ভুল হয়েছে মামা, তাকে ডাকুন না। ছেলেটা আসলো, তার আমি এই কপালে আবির দিলাম, মুখে আবির দিলাম, তার বাবার দিলাম, তার মায়ের দিলাম। তার বাবা আমাকে প্রণাম করছে, না 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 না, আমি তাকে মিষ্টি দিলাম। হ্যাঁ, তিনি বাড়িতে বললো চা খেয়ে যেতে হবে। এটাই হচ্ছে কি আমাদের সমাজের মূল ভিত্তি, এবং এটাই যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে রাজনৈতিক ওই ধর্ম বিক্রেতারা কিন্তু পিছু হটতে বাধ্য। অর্থাৎ আমাদের হিন্দু মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধ হবে। খুব সুন্দর বললেন, আমার মনে হয় আমাদের সবাইকে স্পর্শ করেছে কামাল হোসেন কামালদা আমাদের যে কাহিনী শোনালেন, যেটা সত্যি ঘটনা। আমি অরিন্দমবাবু, সময় খুব কম আছে, তাহলে কি ধর্ম ব্যবসায়ী, রাজনীতির ব্যবসায়ী যারা করছে এই মুহূর্তে, তারা সাধারণ মানুষের থেকে হয়তো অনেক ক্ষমতাশালী, তাহলে কি তারা হেরে যাবে? আসলে তারা হেরে যাবে এই বাংলায়? দেখুন, যে রাজনৈতিক ব্যবসায়ী যারা ক্ষমতাশালী, তাদের ক্ষমতার বেসটা কিন্তু সেই আমরাই। এরকম নয় কি তারা কোনো ক্ষমতা নিয়ে কোনো ভিন্ন দেশ থেকে এসছে সেই ক্ষমতা আমাদের ওপর জারি করছেন। আমাদের দেওয়া ক্ষমতাতেই আমাদেরকে ওনারা পেশার বা বোকা বানাবার চেষ্টা করছেন। এখন হ্যাঁ, কামালদা যে বললেন না যে হিন্দু মুসলিম মানে রিলিজিয়ানকে বন্ধুত্বের কোনো মাপকাঠি না করে, এই যে এরা বলছেন হিন্দুরা এক হও, আরেক দল বলছেন হয়তো আমি শুনিনি মুসলমানরা এক হও, তার থেকে আসুন না মানুষ, আমরা সবাই এক হই, আমরা আমাদের রাজ্য আমাদের দেশের ডেভেলপমেন্টের কথা ভাবি। ডেভেলপমেন্ট যদি হয়, ওই রাজনীতি নিয়ে যারা খেলেন, সে যে রাজনৈতিক দলেরই হন, যে ধর্মেরই হন, তারা সবাই কিন্তু এই খেলাতে পিছিয়ে যাবেন। খেলা একটাই, খেলা হচ্ছে ডেভেলপমেন্ট। উন্নয়ন ছাড়া আম আদমি অ্যাজ এ ভোটার আমাদের আর দেখার কি আছে? আরেকটা কথা, এই যে হিন্দু 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 নিয়ে আপনি একটা প্রশ্ন করলেন, উনি বললেন যেতে পারবেন না। আমার প্রশ্ন, রাজনীতির মাথারা যেভাবে বলছেন হিন্দুত্ব খাত্রে মেয়ে, মুসলমানরা ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না, আপনার কি মনে হয় কলকাতা শহরে বা পুরো রাজ্য, আমি একটা 2 চাকা নিয়ে ঘুরে বেড়াই, আজ অবধি কিন্তু কোথাও ভয় লাগলো না? কোনো মুসলমান মহল্লা বলতে জায়গাটা আমার ভীষণ খারাপ লাগে, যেখানে মুসলিমরা বেশি থাকেন সেখানে গিয়েও চা খেয়েছি, যেখানে হিন্দুরা সারাদিন পুজো করছেন সেখানে গিয়েও মুসলমান বন্ধুকে সাথে নিয়ে চা খেয়েছি। এই ভয়টা কিন্তু গ্রাউন্ড লেভেলে নেই। সো আমি রিকোয়েস্ট করব সব মিডিয়াকে এবং সব নেতাদেরকে যে খতরে মে কোই নেই হ্যায়, খতরে মে আপকা কুর্সি হ্যায়, আপনার চেয়ার খতরে মে, ওই জন্য আপনি ধর্ম কার্ডটা খেলার চেষ্টা করুন। অবশ্যই আমি একবার দেবাশিস ধরের কাছে চলে যাবো। একেবারে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আপনি নিজে পুলিশ কর্তা, আপনার অভিজ্ঞতা আইপিএস হিসেবে, আপনার পড়াশোনা, ধীশক্তি, আমি এগুলোকেও অবশ্যই অত্যন্ত গুরুত্ব দেব। কিন্তু কোথাও রাজনৈতিক ভাষ্যে আমাদের তো অনেক সময় মনে হয় যে দেখুন আমাদের দেশটা তো ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি এটাও অস্বীকার করতে পারি না এই দেশটা যেভাবে ভাগ করা হয়েছিল, মোহাম্মদ জিন্নার মতো অত্যন্ত উচ্চশিক্ষিত মানে ওরকম বিদগ্ধ মানুষ এই উপমহাদেশে খুব কম ছিলেন, কিন্তু তিনিও বাধ্য হয়েছিলেন এই দেশটি ভাগ করার জন্য, ধর্মের নামে ভাগ করার জন্য একটা পক্ষে যেতে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যে হিন্দু বাঙালি যারা ঘাট ধাক্কা খাচ্ছে বাংলাদেশ থেকে, বা বাংলাদেশে যারা খুব খারাপ অবস্থায় আছে বলে শোনা যাচ্ছে, ঠিক সেই বাঙালি হিন্দু একদিকে অবাঙালি হিন্দু, আর অন্যদিকে চতুর্দিকে এমন একটা পরিবেশের মধ্যে রয়েছে, সে আসলে ইসরায়েলে জুদের যেটা জায়গা, ইসরায়েল ইহুদিদের থেকেও খুব খারাপ অবস্থায় আছে। অর্থাৎ সেই 1952 সালের বই পুস্তক পরবর্তীকালে ফিল্ম হয়েছিল নতুন ইহুদি, সেই নতুন ইহুদির মতো অবস্থা হিন্দু বাঙালির। এবার হিন্দু বাঙালি বুঝে ফেলেছে যে এতদিন ধরে বাম আবহে লালিত পালিত বাঙালি হিন্দু সে ভুলেছিল আফিমের মতো তারা ভুলেছিল
এইবার বাঙালি হিন্দু উঠে দাঁড়াচ্ছে আর সর্বশক্তি দিয়ে অন্য শক্তিগুলো তাদের প্রতিহত করার চেষ্টা করছে, নাকি বাঙালি হিন্দুকে শিখণ্ডী খাড়া করে ভারতীয় জনতা পার্টি বাঙালি নয় বাংলা চায়? দেখুন, আপনার প্রথম বক্তব্যটা অত্যন্ত প্রাসঙ্গিক, এটাকেই মানে আমি অবশ্যই সমর্থন করছি। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন রাজনীতি যখন মানুষ সভ্যতা শুরু হয়েছে তখন থেকে ছিল, আজকের দিনেও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, আমরা জাতীয়তাবাদের মতাদর্শ নিয়ে চলি। আমরা অবশ্যই যেটা ঠিক এবং যেটা ভুল, আজকে যদি মানে আমাদের আরও ভালো লাগতো যে কামাল হোসেন সাহেবের মতো আরও যদি, বা যারা আমাদের চ্যানেলে আসেন এই ধরনের লোকজন যদি এসে আজকে যে মত পোষণ করছেন সেটাই যদি আমাদের কালচার হতো তাহলে এটা হতো না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেটা নিয়ে কোনোদিন প্রতিবাদ করি না। দেখুন, আমার একটা যে সত্তা দিয়ে আমি পুরো বাংলাকে দেখেছি বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে আজকে আপনি ওই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জায়গায় রাত্রেবেলা মানে মালদা এসব জলসাগুলো চলে যান, মানে আপনি যদি সত্যি ভারতীয় হন না, আপনার রক্ত গরম হয়ে যাবে। যে ধরনের হিংসা, প্রভোকেশন সব কিছু চলতে থাকে, এই যে তারা কি পরিচয়, এরা কোথা থেকে আসে, এরা বাংলাদেশের লোক না আমাদের ইন্ডিয়াতে বসে এই সমস্ত যে করা যায়। এই যে হুমায়ুন কবির যেসব বক্তব্য দিয়েছেন, এটা কোনো স্বাধীন ভারতবর্ষে কোনো লোক দিতে পারেন? আজকে কেন আমার মনে হয় এখানে একটু ভুল হচ্ছে। এই উপমহাদেশের একমাত্র, আমি নিশ্চয়ই জীবনের সায়ান্নে গিয়ে তো আমি একটি বই লিখবো, আমি যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব রেখেছি, এই উপমহাদেশে একমাত্র ব্যক্তিত্ব যে কোনো সংখ্যা গরিষ্ঠকে এইভাবে অকুত ভয়ে হুমকি দিতে পারে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার থেকেও মারাত্মক বক্তব্য যেগুলো, মানে তার থেকেও মারাত্মক ব্যাপার হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে কিছু করলো না। আমি বলছি সেটা আমরা অবশ্যই সেটা দেখুন, একটা আমি তো হলে ভরতপুরে তার বাড়ির সামনে 60 জন বা 70 জন একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান নিয়ে বসে থাকতাম। আমাদের যে ইন্টারনাল স্ট্র্যাটেজি সেগুলো তো আমরা সবাইকে কাছে ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে ধরনের আজকে আমরা এই যে যেটা বললাম আপনাকে, যে ধরনের হিংসা, প্রভোকেশন দিনের পর দিন ধরে ঘটে চলেছে, এটাই কিন্তু আমাদের সমাজকে অনেকটা কলুষিত করেছে। এবং একেবারে শেষ মানে সেইখানেই কিন্তু হিন্দুত্ব দিয়ে মানুষকে মানে আপনার মানে তার বাঁচানোর যে অঙ্গীকার, সেই বক্তব্যটা আসে। আপনি বলছেন এরা সর্বশক্তি দিয়ে লড়বে। এরা এই যেহেতু আপনাকে অন্য দিক থেকে সর্বশক্তি দিয়ে আজকে যে বিভাজনের রাজনীতি এবং তার সাথে যে হিংসা এবং তার বৃহত্তর পরিসর, এটাকে যদি প্রতিহত করার জন্যই কিন্তু আজকের এই স্লোগান উঠেছে, নাহলে সেটা উঠতো না। আমার সময় একেবারে শেষ। হ্যাঁ, যে মাননীয় শুভেন্দুবাবু, তাকে রেসপেক্ট করে বলছি, তিনি কি করে বলেন যে সংখ্যালঘু 44 জনকে চ্যাংদোলা করে ফেলে দেবো? আচ্ছা, ওই মাপুসা খাতুন যদি জিতে আসতেন বিজেপি থেকে, তাহলে উনি কি ওনাকে বাদ দিতেন? আমার প্রশ্ন এখানে। তাহলে এই যে একজন বলছে তার কাউন্টার আরেকজন করছে, এবং এই যে রাজ্য সরকার সঠিকভাবে সঠিকভাবে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। অবশ্যই আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতেই হবে। আমি ধন্যবাদ জানাবো কামাল হোসেনকে, অসাধারণ, শুধুমাত্র তার বক্তব্যের জন্য নয়, অসাধারণ মন জয় করা কাহিনীর জন্য। আমি অবশ্যই অরিন্দম বাবু তার যুক্তি এবং তার নির্মোহ দৃষ্টিতে এই সমাজকে বিশ্লেষণের জন্য তাকেও ধন্যবাদ জানাবো আইপিএস দেবাশিস ধর, প্রাক্তন পুলিশ কর্তা। তিনি যে বক্তব্য এবং তার কাছে যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে তার আভাস দিয়ে তিনি অদূর ভবিষ্যতে কোন দিকে কোন পথে শাসক বিরোধীদের লড়াই, তারও একটা তিনি অন্তত দিক নির্দেশ করলেন। পরিশেষে বলি যে এবারকার নির্বাচনটা সম্ভবত পশ্চিমবাংলার ইতিহাসে অন্যতম নির্বাচন হতে চলেছে। একেবারে অরিন্দমবাবু যে কথা বলেছেন, স্বাধীনতার পর প্রত্যেকটা বিধানসভা নির্বাচন, বিশেষ করে প্রথম 2টি বিধানসভা নির্বাচনকে যদি ছেড়ে দিই, প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের এক একটা থিম ছিল। এখন আর বস্তা পচা, অর্থাৎ কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, এসবে মানুষ কান দিচ্ছে না। মানুষ কান দিচ্ছে না উন্নয়নেও। অনেকে বলছেন মানুষ শুধু ভেবে দেখছেন আমি কি পেলাম। এখন সেই আমির থেকে আরও সাংঘাতিক আমিতে প্রবেশ করছে গোটা রাজ্য। এটাকেই ইংরেজিতে বলে আইডেন্টিটি ক্রাইসিস। বাংলাতে আমি
ভুগছি এমন একটা সংকটে যেখানে আমার আমিকে কখনো বৃহত্তর সমষ্টিগত পরিচয় ভাবছি, আবার কখনো কখনো ভাবছি আমার আমিকে সেই বঞ্চিতদের একজন হিসেবে। সেখানে পথ দেখানোর যাদের কথা ছিল সেই রাজনৈতিক দলগুলো তারা মতাদর্শ নিয়ে লাইব্রেরির গহন অরণ্যে আপাতত থাকবেন। তার কারণ এই লড়াই সাংঘাতিক লড়াই, পথে নেবে লড়াই। 2016 সালের আগে যারা এই রাজনীতিতে প্রধান বিরোধী ছিলেন তারা এখন লাইব্রেরি বা রিসার্চ সেন্টারে বা ইতিহাস চর্চা কেন্দ্রে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই তাদের কমিউনিস্ট পার্টির মুখপাত্রের এক রবিবারের প্রথম শিরোনাম হচ্ছে একজন মানুষ তিনি একটি মহিলার ছবি মোবাইলে ধরেছেন তার সমর্থনে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যারা বাম, যারা বন্য রাজনীতিতে নাকি কোট আনকোট অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন তাদের প্রগতিশীলতার অবস্থা। বুঝতেই পেরেছেন তারা কেউ রজনীপাম দত্ত নয়, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন তো বাদই দিলাম, রজনীপাম দত্তেরও নখের যোগ্য নয়। আর যারা জাতীয়তাবাদী আন্দোলন করেন তারা মালদা, মুর্শিদাবাদে কিছু লড়াই করবেন নিশ্চয়ই, তাদের সেখানে পুরনো ঘাঁটি, ঐতিহ্যবান এমন কিছু নেতা নেতৃত্ব আছেন, তারা তাদের মতো শক্তিতে লড়বেন। কিন্তু বাদবাকি লড়াইটা কোথায় হবে? সেই লড়াইতে সত্যি কি আগুন জ্বলবে? সত্যি কি অশনির সংকেত আজকে মুখ্যমন্ত্রী যা দিয়েছেন সেদিকেই ভবিতব্য? সত্যি কি বিরোধী দলনেতা যে আশঙ্কা প্রকাশ করছেন সেটাই হবে, নাকি সব কিছু নস্যাৎ করে দিয়ে আবার নতুন কোনো সমীকরণ সৃষ্টি হবে 2026-এর আগে? সেটা সময়ই বলে দেবে। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি, কিন্তু খবর তো এভাবে শেষ হয় না। আজকে এসব আলোচনা করতে গিয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, 7 মাস বাদে ডেথ সার্টিফিকেট পেলেন অভয়ার বাবা মা, এ আলোচনা করার সময়ই পেলাম না। হয়তো এমনটাই কেউ কেউ চাইছেন। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। সবার আগে, সবার পাশে।